আপনারা শান্তিনিকেতনে চলে আসবেন আর হোমস্টে বা হোটেলে বসে শুধু যে রেস্ট নেবেন সেটা কিন্তু নয়। শান্তিনিকেতনে প্রচুর ঘোরার জায়গা রয়েছে। আর আজ আমরা খামখেয়ালি সকাল সকাল স্নান করেই প্রথমে চলে এলাম বোলপুর থেকে খুবই কাছে কঙ্কালীতলা। এটা একটা হচ্ছে শক্তিপীঠ এবং 51 সতীপীঠের সর্বশেষ সতীপীঠে প্রথম আমরা চলে এলাম। তো কঙ্কালী মাকে আমরা দর্শন করব। শুধু তো দর্শন না, মাকে পূজাও দেব। এখানে অনেক প্রসাদের দোকান রয়েছে, যে কোনো একটি দোকান থেকে প্রসাদ নিয়ে নিলাম আর চললাম মায়ের কাছে। এই কঙ্কালীতলা 51 সতীপীঠে সর্বশেষ সতীপীঠ। এখানে মায়ের কাঁকাল বা কঙ্কাল পড়েছিল, সেই থেকে নাম হয়েছে কঙ্কালীতলা। মনে করা হয় এই কুণ্ডে সতীর দেহের অংশ প্রস্তরীভূত অবস্থায় এই কুণ্ডে আছে। 20 বছর অন্তর এই প্রস্তরীভূত খণ্ড উপরে তোলা হয় এবং পুজো হয়। পুজো হওয়ার পরে আবার এই প্রস্তরীভূত খণ্ড বা সতীর দেহের অংশ এই কুণ্ডের জলে আবার কিন্তু ডুবিয়ে দেওয়া হয়। এই কুণ্ডের সাথে কাশীর মণিকর্ণিকার সংযোগ রয়েছে এবং এই কুণ্ডের জল কিন্তু প্রখর রোদেও কিন্তু শুকায় না এবং এই জল খুব পবিত্র জল। আর আপনারা যখন আসবেন এই পবিত্র জল একবার মাথায় দেবেন। এখানে এই বাঁশির সুর আপনাদের ভীষণ মুগ্ধ করবে। তাই কিছুক্ষণ নীরবতার সাথে থাকার পর দর্শন করে নিন মহাদেবকে। এই কাঞ্চেশ্বর মহাদেব মন্দিরের আশেপাশে কয়েকটি মন্দির রয়েছে, আমরা একে একে দর্শন করে নিলাম। কঙ্কালীতলায় এই ভোগ প্রসাদ ঘরে চলে এলাম। এখানে দু ধরনের ভোগ প্রসাদ দেওয়া হয়, একটা হচ্ছে 60 টাকা, যেটা হচ্ছে এই ঘরে খাওয়ানো হয়, আর একটা হচ্ছে মহাপ্রসাদ মহাভোগ, এটা হচ্ছে 120 টাকা। আপনারা যদি 12:30 থেকে 3টের মধ্যে আসেন তাহলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। আর এই ভোগ প্রসাদ যদি আপনারা অগ্রিম ফোন করেও বুক করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা কিন্তু দেখে নেবেন। কঙ্কালীতলাতে মাকে পুজো দেওয়ার পরে লাখপুর ফুল্লরা সতীপীঠে আমরা চলে এলাম। সতীপীঠের এক পীঠ, এখানে মায়ের অধ অষ্টপতিত হয়েছিল। তা আমরা লাভপুরের ফুল্লরা মাতার গর্ভ মন্দিরে প্রবেশ করেছি আর আমরা পুরোহিতের মুখ থেকে এই ফুল্লরা মাতার ইতিহাস সম্বন্ধে আমরা জেনে নেব। ভারতবর্ষে যে 51 সতীপীঠ আছে তারই বীরভূমে 5টা সতীপীঠ। বীরভূমে 5টা সতীপীঠের মধ্যে লাভপুর ফুল্লরা একটা। এই ফুল্লরা মন্দিরে আপনি এসেছেন। এখানে মায়ের নিচে ঠোঁট পড়েছিল, পড়ার পরে কাশীধামে এক সন্ন্যাসী ছিলেন, ওনার নাম ছিল কৃষ্ণানন্দ গিরি। উনি আদি জগৎগুরু শঙ্করাচার্যের শিষ্য। উনি কাশীধামে মণিকর্ণিকার ঘাটে তপস্যা করছিলেন। ওখান থেকে উনি স্বর্ণাদেশ পান। এই জায়গার প্রাচীন নাম ছিল অট্টহাস, এখন লাভপুর নামে পরিচিত। অট্টহাসে গেলে মাঘী পূর্ণিমা তিথিতে আমাকে জয় দুর্গা রূপে দর্শন পাবি। উনি সেই নির্দেশ পেয়ে এখানে আসেন, এসে গভীর জঙ্গলের মধ্যে তপস্যা আরম্ভ করেন। মা কোনো এক মাঘী পূর্ণিমা তিথিতে ওনাকে এখানে সাক্ষাৎ জয় দুর্গা রূপে দর্শন দেন। তারপরে ওই মায়ের ওষ্ঠটা এই স্বয়ম্ভূ শিলায় পরিণত হয়। সেই শিলার ওপরেই যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে। আর এনার যিনি ভৈরব, 51 পীঠে 51 ভৈরব থাকে। ফুল্লরা মায়ের ভৈরব হচ্ছে বিশেষ ভৈরব, দেবী ফুল্লরা আর ভৈরব বিশেষ। আর এখানে আপনার পঞ্চমুণ্ডী আসন আছে,
আর নিত্য মায়ের অন্নের ভোগ হয়, যাত্রীরা প্রসাদ পায়। আর যেহেতু মাঘী পূর্ণিমায় আবির্ভাব হয়েছিল, ওই জন্য আমাদের প্রতি বছর বাৎসরিক উৎসব মাঘী পূর্ণিমায় হয়। সেই দিন থেকে শিবরাত্রি পর্যন্ত বড় মেলা হয়, বহুত যাত্রী সমাগম হয়। আর আমাদের চারিদিকে গেস্ট হাউস, মায়ের গেস্ট হাউস এবং চারিদিকে পাবলিক লজ হয়েছে, এখানে থাকারও জায়গা আছে। এখান থেকে মানুষ বিভিন্ন জায়গা ঘুরবো মনে করলে আশেপাশে সব শক্তিপীঠ সবগুলো ঘুরে এসে এখানে আবার স্টে করতে পারে। আর এখানে এখন বর্তমানে প্রচুর যাত্রী আসছে এবং থাকছেও, এবং ভান্ডারাও দেয়, যাদের ইচ্ছা হয় ভান্ডারা দেয়। আর আমাদের এখানে মায়ের যে ভোগ হয়, সেই ভোগে মায়ের 500-600 লোক প্রত্যেকদিন মায়ের অন্নের প্রসাদ গ্রহণ করে 40 টাকার বিনিময়ে। আমার নাম মহামায়া প্রসাদ উকিল, আমি ফুল্লরা মায়ের সেবাই। ফোন নাম্বার হলো 9872836285। এই মন্দির চত্বরটি কিন্তু বেশ বড়, আর এখানে মেন মন্দির ছাড়া আরো অনেক মন্দির রয়েছে। আর জায়গাটাও বেশ নিরিবিলি, আর এখানে বেশ কিছুটা সময় কাটাতে আপনাদের বেশ ভালো লাগবে। তো আমরা ফুল্লরা সতীপীঠ দর্শন করার পরে চলে এলাম সুরুল রাজবাড়ি। সুরুল রাজবাড়িটি কিন্তু বাইরে থেকে দেখতে বেশ সুন্দর, যদিও এটা প্রকৃত রাজবাড়ি নয়, এটা একটা আসলে জমিদার বাড়ি। আর এই সুরুল রাজবাড়িতে কিন্তু টিকিট আছে, প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। সুরুল রাজবাড়ির ইতিহাস ঘাঁটলে জানা যায়, অষ্টাদশ শতকের প্রথম দিকে বর্ধমানের নীলপুর থেকে ভরতচন্দ্র সরকার এই গ্রামে পা রাখেন। প্রথমে এখানকার বাসিন্দা বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে আশ্রয় নেন তিনি, তারপরে গড়ে তোলেন নিজের বসত বাড়ি। ভরতচন্দ্রের আমল থেকেই এ বাড়িতে দুর্গাপুজো শুরু। তার পুত্র কৃষ্ণহরির সন্তান শ্রীনিবাস ইংরেজদের সঙ্গে নানা ব্যবসার কাজে যুক্ত ছিলেন। সেই সূত্রে সাহেব মহলে বেশ খ্যাতি ও সুনাম অর্জন করেন তিনি। এই পরিবারের সরকার পদবীও নাকি ইংরেজদের দেয়া, তাদের আসল পদবী ছিল ঘোষ। সুরুল সরকার বাড়ির পুজোতে একসময় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বহু গুণীজনের আনাগোনা ছিল। এই রাজবাড়িতে প্রতি বছর দেশ বিদেশ থেকে এখনো হাজির হন অজস্র মানুষ। এই রাজবাড়িতে টিকিট কেটে প্রবেশ করলেও কেবলমাত্র একতলাতে ঘুরতে পারবেন, দোতলাতে এবং বেশ কিছু রেস্ট্রিকশন জায়গা আছে, সেগুলোতে কিন্তু প্রবেশ করা নিষেধ। আর রাজবাড়ি থেকে ঠিক বার হবেন গেটে দিলেই এদের পুরনো যে মন্দিরগুলো রাজবাড়ি সেগুলো রয়েছে। ভিতরে কিন্তু বেশ সুন্দর। এটা একটা বড় বাড়ি আছে সুরুল, আর এটা হচ্ছে ছোট বাড়ি। এটা ছোট বাড়ির দুর্গা মণ্ডপ। সুরুল বর্তমানে বড় বাড়ির পিছনে বেশ কিছু পুরনো কাজ করা মন্দির রয়েছে, এবং এগুলো এখনো কিন্তু বেশ মেনটেন করে রেখেছে। আর এগুলো আপনারা বাইরে থেকে দেখে নিতে পারেন। সুরুল রাজবাড়ি থেকে আমরা চলে এলাম রায়পুর রাজবাড়ি। কিন্তু সুরুল রাজবাড়িটা যেরকম মেনটেনেন্স আছে, কিন্তু এই রায়পুর রাজবাড়িটা সেরকম মেনটেনেন্স নেই, পুরো ভগ্ন দশা। এই রাজবাড়িটার ভিতরে পুরো বাড়িটায় ঢুকলে কিন্তু গা কিন্তু ছমছমে ভাব আছে, কারণ পুরো বাড়ি এই রাজবাড়ি রায়পুর রাজবাড়ির ভিতরটা কিন্তু একটা অন্য রকমের, কারণ একটা ভগ্নাবশেষ ইতিহাস এখানে সাক্ষী রেখে দিয়েছে। রায়পুর ভগ্ন রাজবাড়ির পাশেই কিন্তু একটা বেশ সুন্দর মন্দির আছে,
যদি এখন দুপুর, হয়তো সেই জন্য বন্ধ আছে। আপনারা এখানে এলে কিন্তু অবশ্যই মন্দিরটা একবার দেখে নেবেন। এরপর রুমে ফিরে লাঞ্চটা সেরে ফেললাম। আমার কুটির সোসাইটির শোরুমে আমরা চলে এলাম। হস্তশিল্পের বিভিন্ন জিনিসপত্র এখানে আছে, আপনারা এখান থেকে কেনাকাটাও করতে পারেন। আর আমি ভিতরে ঢুকে দেখবো কি কি আছে আর আপনাদেরকেও দেখাবো। আমার কুটির থেকে কেনাকাটার পর্ব মিটিয়ে আপনারা কিন্তু চলে যাবেন না, সামনেই রয়েছে প্রদর্শনী কক্ষ। এই প্রদর্শনী কক্ষে কি কি আছে চলুন দেখা যাক। এখানে শিল্পী কিভাবে সাদা থানে মোম এবং রং দিয়ে বাটিক শাড়ি তৈরি করে তার পার্ট বাই পার্ট প্রদর্শন করেছে। আরেকটি কক্ষে গেলে দেখা যাবে এখানে নেতাজি থেকে বহু গুণীজন মানুষ এখানে আসতেন, তার কিছু ছবি এবং বেশ কিছু পুরানো হস্তশিল্পের নিদর্শন। আমার কুটিরের ভিতর দিয়ে কিন্তু কোপাই নদীতে যাওয়া যায়। এখন হাঁটতে হাঁটতে এখন কোপাই নদীর দিকে আমি যাচ্ছি। এই আমার কুটির সোসাইটির ভিতরে একটি ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে। সেখান থেকে চা কফি স্ন্যাক্সের পর আপনাদের ঘরের জন্য এখানকার তৈরি ঘি, মধু, আচার, বড়ি আপনারা কিনে নিতে পারেন। এইবার সোজা রুমে এসে খাওয়া দাওয়া আর টানটান ঘুম। এইবার সকালে পাখির কলরবে ঘুম ভাঙা আর রৌদ্রোজ্জ্বল নতুন ঝলমলে সকালে হাঁটতে হাঁটতে ক্যাম্পাস চত্বরটি বাইরে থেকে ঘুরে দেখা। আপনারা বাইরে থেকে ছাতিমতলা, কলা ভবন, নাট্য ভবন, কাঁচঘর, তালুধ্বজ এগুলো একে একে হেঁটেই দেখে নেবেন। এই রবীন্দ্র ভারতী মিউজিয়াম দেখতে গেলে আপনার কিন্তু যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু ফ্রি পার্কিং আছে, ওইখানেই কিন্তু আপনাকে রাখতে হবে। মিউজিয়ামের সামনে একটা পার্কিং রয়েছে, ওটা কিন্তু স্টাফদের জন্য, তাই ওই পার্কিং আমরা গাড়ি রাখতে পারলাম না। এই ফ্রি পার্কিং এসে গাড়িটা রাখলাম, রেখে কিন্তু বেশ কিছুটা হেঁটে আপনাদেরকে যেতে হবে। এই রবীন্দ্র মিউজিয়ামের এই যে সামনে একটা জুতো রাখার র্যাক, এই অবধি আপনারা কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন, এরপরে করতে পারবেন না। আর মিউজিয়াম থেকে বার হয়ে দেখলাম রবীন্দ্রনাথের ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং রবীন্দ্রনাথের কার্যকলাপ, বিভিন্ন পিকচার এবং ব্যবহৃত জিনিস দেখলাম। অবশ্যই আপনারা যখন আসবেন এই রবীন্দ্র ভারতী মিউজিয়ামটা অবশ্যই কিন্তু একবার টিকিট কেটে দেখবেন, আর টিকিট মূল্য 100 টাকা করে। রবীন্দ্রনাথ ঠাকুর তার দীর্ঘ জীবনে বিভিন্ন বাড়ি কিন্তু পরপর চেঞ্জ করেছিল, সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং এক একটা বাড়ির এক এক রকম নাম ছিল। যেমন এই বাড়িটির নাম ছিল কোনার্ক। শ্যামলী নামে এই মাটির বাড়িতে 1935 সালে 7ই মে 74তম জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুর গৃহপ্রবেশ করেন। 1940 সালে গান্ধীজি ও তার পত্নী শান্তিনিকেতনে এসে এই বাড়িতেই থেকেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বাড়ি উদিচি,
নির্মিত হয় 1939 সালে। রবীন্দ্রনাথ প্রথমে এর নাম দিয়েছিলেন শ্রীজ্যোতি, পরে নামকরণ করেন উদীচী। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত 4 চাকাটা এখনো সযত্নে রেখে দেওয়া আছে, এটাও আপনারা দেখে নিতে পারেন। হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে সৃজনী শিল্পগ্রাম 30 টাকা টিকিট কেটে আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন। তারপর সেখান থেকে খোয়াইয়ের হাট বা সোনাঝুরির হাট আপনারা দেখতে পারেন। এখন এই সোনাঝুরির হাট সপ্তাহে প্রায় প্রতিদিন বসে, আর এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা কিন্তু বাড়ির জন্য কেনাকাটাটা সেরে নিতে পারেন। বাড়ি ফেরার সময় একটা ভালো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে যায়। ট্রেন অথবা পার্সোনাল গাড়িতে শান্তিনিকেতনেতে চলে এলেন, থাকবেন কোথায়? অবশ্যই একটা ভালো সন্ধান আপনাদেরকে দিচ্ছি। কৌশালী লজ আমার পিছনে রয়েছে, আর শান্তিনিকেতনের সঙ্গীত ভবন এই জাস্ট, আর এই সামনে হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, 3টে বাড়ি আগে কৌশালী লজ। এই ঢুকতেই একটা বেশ সুন্দর পার্কিং লট রয়েছে আর গার্ডেন আছে, আর এই হচ্ছে কৌশালী লজ। আর গাছগাছালিতে ভরা, দারুণ দারুণ। 2 দিন ছুটি কাটানোর জন্য এত সুন্দর জায়গা, এর আগেও আমি থেকেছি। আমি যে রুমে ছিলাম সেই রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। ঢুকতেই একটা বিশাল কিং সাইজ বেড রয়েছে, এখানে 2 জন অনায়াসে শোয়া যাবে, এবং এসি রয়েছে, এবং ওয়ার্ড্রোব রয়েছে, বড় মিরর রয়েছে, এলইডি রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় রুম। আর এবারে আপনাদের সাথে ওয়াশরুমটা একটু শেয়ার করে দিই। বেশ বড়, ঢুকতেই আছে বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, হ্যাঙ্গিং রয়েছে, গিজার, কুমোড এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই কৌশালী লজে আপনারা যদি থাকেন, পার হেড অফ সিজনে 1250 টাকা এবং সিজনে 1500 টাকায় থাকা প্লাস 4 বেলার খাওয়া সমেত বাড়ির পরিবেশে আপনারা থাকতে পারবেন। আর আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে তাহলে নিচের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। এবারে বাড়ি ফেরার পালা। আপনারা চাইলে যে হোটেলে থাকবেন সেখান থেকে দুপুরের লাঞ্চটা সেরে ফেলতে পারেন, অথবা ইলামবাজারের কাছে বনলক্ষ্মী থেকে অ্যাডভান্স বুকিং করে দুপুরের লাঞ্চটা সারতে পারেন। তারপর বনলক্ষ্মীর তৈরি করা বিভিন্ন পিঠে, গুড়, বড়ি, বিভিন্ন খাবার, তাছাড়া বিভিন্ন হস্তশিল্প আপনারা বাড়ির জন্য ক্রয় করে নিয়ে যেতে পারেন।